আঞ্জুমা বেগমের নীরব আত্মসমর্পণে সবাই হতবাক হয়ে তাকিয়ে আছে। আয়ান উত্তেজিত হয়ে এগিয়ে এলো আরমানের কাছে। আয়ান, ভাইয়া, ভাইয়া, তোমার কোথাও ভুল হচ্ছে। এটা কিছুতেই হতে পারে না। আম্মু কেন এমন কাজ করবে? আরমান গম্ভীর গলায় বলল, সেটা তো তোর আম্মুই ভালো জানবে আয়ান। এতক্ষণ আঞ্জুমা বেগমের হাতে হাতকড়া পরানো হয়ে গেছে। উনি তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, নিশ্চুপ ভঙ্গিতে। আয়ান ওর আম্মুর কাছে গেল। ওর আম্মুর হাতে দুই বাহু ধরে ঝাঁকিয়ে বলল, ও আম্মু, তুমি কিছু বলছো না কেন? বলো না প্লিজ যে তুমি এমন কাজ করনি। আঞ্জুমা বেগমের অনুভূতিহীন গলায় বললেন, আমি এটা করেছি আয়ান। আঞ্জুমা বেগমের কথাটা শুনে আয়ান চমকে উঠে দুপা পুছিয়ে গেল। অবাক চোখে তাকালো ওর আম্মুর দিকে, সামনে ছুটে এসেও আলমানের দিকে। দুই চোখ কচুতে টইটুম্বুর। না ভাইয়া, এটা হতে পারে না, কোথাও একটা ভুল হচ্ছে। ছোট আম্মু এমন কোনো কাজ করতেই পারে না। ছোট আম্মু তো ভাবি উনিকে নিজের মেয়ের মতো ভালোবাসে। আরমান কিছু বলল না, শুধু ইশারা দিল আবিরের দিকে। আবির আগেই রবিকে দিয়ে আরমানের ল্যাপটপ আনিয়ে রেখেছিল। সেটা নিয়ে আবির কিছু ঘাটাঘাটি করে একটা ফুটেজ বের করে চালিয়ে দিল, যেখানে দেখা যাচ্ছে আঞ্জুমা বেগম কিছু একটা মিশিয়ে দিচ্ছে দুধের সাথে। এই রকম অনেক ফুটেজ আছে এক এক দিনের। রুবি কিছুটা আমতা আমতা করে বলো, আসলে ভাবিমণি প্রথমবার যখন অসুস্থ হয়ে পড়েছিল, ওনার বাবা মারা যাওয়ার পর, তখন ওনাকে হসপিটাল থেকে আনার পর স্যার আমাকে অর্ডার দিয়েছিল ভাবিমণিকে যেন প্রতিদিন দুধ নিজ দায়িত্বে থেকে খাওয়াই। ছোট আম্মু জানতেন বিষয়টা, উনি প্রতিদিন দুধে গরম করে দিতে নামায়। আমি একদিন দেখেছিলাম ওই ওষুধটা মিশাতে। ছোট আম্মুকে জিজ্ঞাসা করে উনি বলেন ওই ওষুধ নাকি ডক্টর দিয়েছে ভাবিমণিকে খাওয়ানোর জন্য। বাড়ির সবার মুখে ভাষা হারিয়ে ফেলছে। আরমানের বিয়ে উপলক্ষে আসা ওদের কাছের আত্মীয়গুলো এখন রয়ে গেছে। সবার জানা মতে এই বাড়ির মধ্যে ছোট আম্মুই সব থেকে বেশি মায়াকে ভালোবাসতো। আর উনি এমন ক্ষতি করলেন মায়ার, সেটা বিশ্বাসই করা যায় না। একজন অফিসার বলেন, ওনার রুমটা একটু সার্চ করতাম। নিশ্চিত ওই ড্রাগস ওনার রুমেই পাওয়া যাবে। কিছুজন সায় জানালো অফিসারের কথায়। আবির পুলিশ অফিসারগুলোকে নিয়ে গেল আঞ্জুমা বেগমের রুমে। পিছু পিছু বাড়ির মানুষগুলো গেল, কৌতূহল দমাতে না পেরে। আর সার্চ করতে সেই ড্রাগস পাওয়া গেল আঞ্জুমা বেগমের বেডের পাশে রাখা টেবিলের ড্রয়ারে। মিসেস সাবিনা বেগমের চোখেও পানি চলে আসলো। যেই দিন থেকে তুই এই বাড়িতে বউ হয়ে এসেছিস, সেই দিন থেকে তোকে আমি নিজের বোনের চোখে দেখেছি। এত কিছু পরও বিশ্বাস করতে পারছি না যে তুই এই কাজ করেছিস। প্লিজ সত্যিটা বল বোন আমার, কেন করলি এমন? আঞ্জুমা বেগম মুখ তুলে তাকালেন সাবিনা বেগমের দিকে। মুখে নেই কোনো অনুতাপের ছাপ। বললেন, মায়া, যাকে আমরা আরমানের বিয়ের আগে চিনতাম না, সেই মায়ার নামে বাবা এই শাওরিয়া পরিবারের সমস্ত সম্পত্তির ভাগ দিয়ে গেছে। ঠিক যতটা ভাগ আরমান, আয়ান, স্বামীরা পাবে, ঠিক ততটা মায়াও পাবে। মারা যাওয়ার আগে এই উইল করে গেছেন উনি। তাহলে আমার ছেলের হবু বউ কী দোষ করলো? তার নামে কেনা সম্পত্তি ভাগ দেওয়া হলো না। উইল এটা উল্লেখ আছে, আরমান যদি মায়াকে ডিভোর্স দেয় তাহলে আরমান এই বাড়ির সম্পত্তিতে কোনো ভাগ পাবে না। আর হ্যাঁ, আমি জানতাম মায়াই সেই মেয়ে যাকে আমার পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। তাই সবচেয়ে মায়াই সব কিছু ভুলে যাক। আরমান যেন মায়াকে কখনোই না পায়। সব কিছু আমি করেছি, হ্যাঁ, সব কিছু আমি করেছি। নিজের স্বার্থের জন্য এই সব কিছু করেছি আমি। আমার এই সম্পত্তির ভাগ না পেলে পুরো সম্পত্তি হবে আমার ছেলের। আর আমি চেয়েছিলাম মায়ের সাথে আইনের বিয়ে দিতে। কথাগুলো বলে শেষ করতেই আইনের বাবা মনোয়ার সাহেব সজোরে একটা থাপ্পড় মারেন মিসেস আঞ্জুমা বেগমের গালে। তবু উনি নিজের বউ পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। আঞ্জুমা বেগমের কথাগুলো ড্রয়িং রুমে থাকা প্রতিটি মানুষের কানে ঝংকার তুলল যেন। সামনের মানুষটি যেন আঞ্জুমা বেগম নয়, ওনার রূপে থাকা অন্য কেউ। সাবিনা বেগম ধপ করে বসে পড়লেন সোফায়। মুখে এখনো বিষয়, আর আয়ান সেই নিচ্ছু ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, মাথা নিচু করে। মনোয়ার সাহেব, জীবনে এই প্রথমবার তোমার গায়ে আঘাত দিলাম। বিশ্বাস করো, একটুও খারাপ লাগছে না। তুমি এতটা স্বার্থপর কবে থেকে হলে? আঞ্জুমা, তুমি তো এমন ছিলে না। আরমানের ফুপি বলে উঠল, সত্যি ভাবি, তোমার মনে এই ছিল।
এখনও বিশ্বাস করতে পারছি না। ছি, তোমার মন মানসিকতা যে এতটা নিচু কখনো ভাবতেও পারিনি। আরে, শুধু তো উইল করা আছে, এখনো সম্পত্তি ভাগ হয়ে যায়নি। বললেই পারতে যে তোমার বউয়ের নামও ভাগ লাগবে, তাহলে তো হয়ে যেত। আরমানের দূর সম্পর্কে চাষি বলে উঠল, আরে আনোয়ারা, তুমি বুঝতে পারছো না। ভাবি তো নিজের মুখে বলল, উনি তো আরমানকে নিঃস্ব করতে চেয়েছিল। ভাবি তো চেয়েছিল আরমান আর মায়াকে আলাদা করতে, এতে আরমানের এই বাড়ির সমস্ত সম্পত্তি থেকে অধিকার উঠে যাবে। আনোয়া আরমানের ফুপির নাম। আনোয়া আর মনোয়ারা শাহরিয়ার এই মেজো বোন আনোয়ারা শাহরিয়ার। এইভাবে অনেকের অনেক কিছু বলে আঞ্জুমা বেগমের কথা শোনাতে লাগলেন, কিন্তু উনি নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে। ওনার মুখে না আছে অনুশোচনার ছাপ, আর না আছে কষ্টের ছাপ। একজন অফিসার বলে উঠলেন, মিস্টার শাহরিয়ার, অনুমতি দিলে আমরা ওনাকে নিয়ে যেতাম। আমাদের দেরি হচ্ছে। কেউ কিছু বলার আগে আনোয়ারা সাহেব বলে উঠলেন, নিয়ে যান, নিয়ে যান, প্লিজ তাড়াতাড়ি ওকে এখান থেকে নিয়ে যান। সহ্য হচ্ছে না আর। ওর মুখটাও দেখতে ইচ্ছে করছে না। যত তাড়াতাড়ি সম্ভব ওকে এখান থেকে নিয়ে যান, আর চেষ্টা করবেন যেন অনেক কঠিন শাস্তি হয়। ওনার কণ্ঠে ছিল এক অজানা কষ্ট, মুখে রাগ থাকলেও চোখে ছিল পানি। আর সেই পানি আড়াল করতে উনি আর এখানে দাঁড়ালেন না, নিজের ঘরে চলে গেলেন। অফিসার তাকালো আরমানের দিকে। আরমান তার চোখের ভাষায় অনুমতি দিল। অফিসার ও মেয়ে কনস্টেবলের দিকে আদেশ দিলেন আঞ্জুমা বেগমকে নিয়ে যাওয়ার জন্য। কনস্টেবলটি ওনার এক হাত ধরে এগিয়ে গেল। উনিও কনস্টেবলটির সাথে পা মিলিয়ে এগিয়ে গেলেন নির্দ্বিধায়। এরপর বাড়ির মেন দরজার কাছে গিয়ে উনি হঠাৎই থেমে গেলেন। পিছনে ঘাড় ঘুরিয়ে একবার পুরো বাড়ি এবং বাড়ির মানুষগুলোকে দেখে নিলেন। কেউ অসহায় চোখে তাকিয়ে তো কেউ ঘৃণার চোখে। এতক্ষণ ওনার দুই চোখ দিয়ে দুই ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সেই চোখের পানি লুকাতে উনি তাড়াহুড়া করে সামনে ফিরে হাঁটা ধরলেন। আবির আরমানের হুইল চেয়ার ঠেলে এগিয়ে গেল লিফটের দিকে। শাহরিয়া ম্যানশনে লিফটের ব্যবস্থাও আছে, তাই আরমান কোনো অসুবিধা হবে না উপরে নিজের রুমে যেতে। আবির আরমানকে নিয়ে দোতলার একটা রুমের সামনে দাঁড়ালো। রুমের দরজাটা হালকায় ভেড়ানো ছিল। রুবি সেটা ধীরে ধীরে খুলল নিঃশব্দে, আর আবির আরমানকে নিয়ে প্রবেশ করলো সেই রুমে। আর সামান্য দৃশ্য দেখে আরমানের বুকের ভেতরটা মুচড়ে উঠল। মনে হচ্ছে ওর হৃদয়ে কেউ যেন আগুন ধরিয়ে দিয়েছে, আর সেই আগুন জলে পুড়ে ছাই হচ্ছে ওর হৃদয়। মায়া শুয়ে আছে ফ্লোরে, হাত পা গুটিয়ে, চুলগুলো এলোমেলো, পরনের জামা কিছুটা ছেঁড়া, শরীরে কিছু জায়গায় আঘাতের দাগ। আরমানের মাথা ঘুরে গেল যেন মায়ার অবস্থা দেখে। আরমান কাঁপা কাঁপা গলায় বলল, আমার মায়ার এই অবস্থা কেন? তোরা ওর খেয়াল রাখিস নি? আঘাত করেছিস তোরা আমার মায়াবতী শরীরে? শেষের কথাটি রাগে কণ্ঠে জিজ্ঞেস করলো আরমান। তৎক্ষণাৎ স্বামীরা বলে উঠল, না ভাইয়া, তোমার বুঝতে ভুল হচ্ছে। মাঝে মাঝে ভাবিমণি চিৎকার করে, নিজেকে নিজেই আঘাত করে। আর আজ সকালে আমি আর রবি আপু ভাবিমানির জামাটাও পাল্টে দিয়েছিলাম। ভাবিমণি নিজেই আবার জামাটা ছিঁড়েছে, আর আমরা ভাবিমণিকে বিছানাতেই শুয়ে দিয়ে গিয়েছিলাম। সবার গলার আওয়াজে মায়া চমকে উঠল। ধরপড় করে উঠে বসে দেওয়ালের এক কোণে গিয়ে লেগে পড়ল, মুখ লুকালো হাঁটুর ভাঁজে। এই দৃশ্য দেখে আরমান বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। ওর মায়াবতী ওকে দেখে ভয় পাচ্ছে, এটা ওর একদমই সহ্য হচ্ছে না। মায়া ভয়ে ভয়ে মুখ তুলে একবার সবার দিকে তাকাচ্ছে, তারপর আবার মুখ লুকাচ্ছে। আরমান নিজে ওর হুইল চেয়ারের চাকাটা এখানে ঘুরিয়ে এগিয়ে গেল মায়ের কাছে। তারপর কাঁপা কাঁপা হাতটা রাখলো মায়ের মাথার উপর, আর সাথে সাথে মায়া আরমানের হাতটা ঝাটকা দিয়ে ফেলে দিল। আরমান নিচু কণ্ঠে অস্পষ্ট স্বরে উচ্চারণ করলো, মায়াবতী। আরমানের কথাটা হয়তো মায়ের কানে গেল। ও আরমানের দিকে মুখ তুলে তাকালো। মায়াও বেড়ে করে উচ্চারণ করলো, মায়াবতী। আরমান অবাক হলো, ওর উচ্চারণ করা শব্দ মায়া উচ্চারণ করলো। এটা শুনে স্বামীরা এগিয়ে এলো ওদের দিকে। বলল, ভাবিমণির মাঝে মাঝে একদম একটা স্বাভাবিক মানুষের মতো আচরণ করে, আবার হঠাৎ করে ভীষণ অস্বাভাবিক আচরণ করে। নিজের চুল দুই হাতে খামচে ধরে, নিজেকে আঘাত করে, কিন্তু কখনো অন্য কাউকে আঘাত করে না। স্বাভাবিক আচরণ করার পর আবার সেই ঘটনাগুলো ভুলেও যায়, মনে রাখতে পারে না কিছু। তাকালো আবিরের দিকে। আবির বুঝে গেল আরমানের মনের কথা। আবির বলল, ডক্টর ক্যামেলিয়া ডিসোজা হয়তো আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবেন।
অনেক কষ্টে রাজি করেছি ওনাকে। উনি স্পেশালি মায়ের জন্য এই দেশে আসছেন, নিজের সমস্ত শিডিউল চেঞ্জ করে। মিসেস সাবিনা বেগম এগিয়ে এলেন মায়ার দিকে। উনি মায়ের গায়ে থাকা ওড়নাটা নিয়ে ভালো করে জড়িয়ে দিলেন। তারপর বললেন, আম্মু উঠো, চলো। মায়া ফ্যালফ্যাল চোখে চাইল ওনার দিকে। বোকার মতো তাকিয়ে থেকে প্রশ্ন করলো, কোথায় যাব? সাবিনা বেগম, ওয়াশরুমে আম্মু। জামাটা পাল্টাতে হবে তো, দেখো এগুলো ছিঁড়ে গেছে। মায়া আবারও বোকা বোকা গলে প্রশ্ন করলো, কিভাবে ছেড়লো? সামিরা বেগম মিথ্যে রাগ দেখিয়ে পাশে থাকা সামিরাকে মারতে মারতে বলল, এই যে এই দুষ্টু মেয়েটাই ছিঁড়ে দিয়েছে। সামিরা ওর মমের সাথে সায় দিয়ে মিথ্যে অভিনয় করলো, আহ মম লাগছে তো, ব্যথা পাচ্ছি আমি। মায়া সামিরাকে মারতে দেখে খিলখিলিয়ে হেসে উঠল, হ্যাঁ ও দুষ্টু আম্মু, ও দুষ্টু। সাবিনা বেগম থমকে গেলেন মায়ের মুখে আম্মু ডাক শুনে। সেই সাথে রুমে থাকা সবাইও অবাক হলো। সবাই মায়ের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। আর মায়া, সে তো নিজের মনে হেসে যাচ্ছে। সাবিনা বেগম, তুমি আমার আম্মু ডাকলে মায়া? না, মায়া যেন ওনার কথা শুনতেই পেল না। মায়া তো নিজের দুনিয়াতেই ব্যস্ত। এদিকে সাবিনা বেগমের চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। মনে পড়ে গেল সেই দিনগুলোর কথা। উনি কতই না খারাপ ব্যবহার করেছিলেন এই মেয়েটার সাথে। আর মায়া সব মুখ বুজে সহ্য করেছে। উনি নিজের ভুল বুঝতে পেরেছেন। অনেকবার মাপ চেয়েছে মায়া থেকে, কিন্তু উনি হয়তো ক্ষমার অযোগ্য। তাই তো ভাগের এই নিষ্ঠুর খেলায় মায়া বুঝিয়েনি মাপ চাওয়া, মাপ করা এগুলো কাকে বলে। সৃষ্টিকর্তা ওদের মা ছেলেকে মায়ার থেকে ক্ষমা চাওয়ার সুযোগটাই দিল না। মায়া এখন এক অবুঝ বাচ্চার মতো, আর এই মেয়েটা হচ্ছে আরমানের প্রাণ ভোমরা। হঠাৎ করে পাল্টে গেছে সাবিনা বেগম। সবাই ওনার সাথে এরকম পরিবর্তন ভীষণ অবাক, সেই সাথে খুশিও। উম, মায়ের সাথে উনি নিজের মেয়ের মতোই ব্যবহার করে। এই দুদিন উনি নিজ দায়িত্বে মায়ের সমস্ত খেয়াল রেখেছে। মায়ের দুহাত ধরে চোখের পানি ফেলে অনেকবার ক্ষমা চেয়েছে মায়ের কাছে নিজের করা ভুলগুলোর জন্য। কিন্তু অবুঝ মায়া কিছুই বোঝেনি, শুধু ফ্যালফ্যাল চোখে চেয়ে থেকেছে ওনার দিকে। সাবিনা বেগম নিজের চোখের পানি মুছে বললেন, আবির যাও, আরমানকে রুম থেকে নিয়ে যাও, ওকে ফ্রেশ হতে সাহায্য করো। আমি আমি মায়াকে ফ্রেশ করিয়ে দিই, তারপর দুজনেই খেতে দেবে। আর আরমানের জন্য রাখা নার্সও চলে আসবে এতক্ষণে। আরমান বিরক্ত গলায় বলল, নো মম, আমার কোনো নাচ লাগবে না। আবির আছে, রুবি আছে, তোমরা তো সবাই আছো। আমার এমনিতেই ভালো লাগছে না নিজের রুমে অন্য কারো উপস্থিতি। সাবিনা বেগম বললেন, কিন্তু আব্বু, তোমাকে তো বুঝতে হবে তুমি এখন স্বাভাবিক অবস্থায় নেই, তুমি অসুস্থ। আরমান বিরক্ত গলায় বলল, তবু মম, আমার কোনো নার্স লাগবে না। আবির, আমি যেন ওই নার্স টার্স কোনো রুমে না দেখি। হঠাৎ করে মায়া নিজেকে সাবিনা বেগমের পেছনে লুকিয়ে নিল। তারপর উনি নিজেই তাকিয়ে আরমানের দিকে। সবাই বুঝলো মায়া হয়তো আরমানকে দেখে ভয় পাচ্ছে। মিসেস সাবিনা বেগম মায়াকে ধরে বলল, চলো আম্মু। মিসেস সাবিনা বেগম মায়াকে নিয়ে এগিয়ে গেল ওয়াশরুমের দিকে। মায়া যেতে যেতে একবার করে ভয়ে ভয়ে তাকাচ্ছে আরমানের দিকে। তা দেখে আরমান মুখে হাসি ফুটে উঠল, কিন্তু হাসিটা খুশির ছিল না, ছিল দুঃখের, কষ্টের ভরা। সময়টা সন্ধ্যার দিকে। আরমান ওর রুমের ব্যালকনিতে বসে আছে। ব্যালকনিটা অন্ধকারে আবৃত, ঠিক যেমন আরমানের জীবনটাও। পাশের রুমে থেকে মায়ের আর্তনাদ ভেসে আসছে। পাগলের মতো চিৎকার করছে মায়া। সামিরা, রুবি, সাবিনা বেগম সবাই চেষ্টা করছে মায়াকে শান্ত করার। আরমান আর সব কিছু পেয়েও হারালো যেন। আরমানের চোখে অশ্রু। হ্যাঁ, এই শক্তপোক্ত গম্ভীর কাঠখোট্টা মানুষের চোখে এখন যখন তখন ভিজে উঠছে। কিছুতেই বাদ মানতে চায় না নিজের এই পরিস্থিতির তাচ্ছিল্যে হাসে আরমান। বিভোর উপরে, নিজের উপরেই। মনে পড়ে যায় সেই আগে মায়ের সাথে করা খারাপ ব্যবহারগুলো, ওকে দেওয়া কষ্টগুলো। কিন্তু ওই বা কী করবে? ও যে নিজের অনুভূতি কীভাবে প্রকাশ করতে হয় জানতো না। শুধু মনে হতো মায়ের উপরেই শুধু ওর অধিকার। আর তাই তো সবসময় শুধু মায়ের উপরেই জোর খাটাতো। ডক্টর ক্যামেলিয়া ডিসুজা, একজন বিখ্যাত নিউরোলজিস্ট, উনি এসে মায়ের চেক আপ করে গেছে, অনেকগুলো টেস্ট করাতে দিয়েছে। কাল মায়াকে নিয়ে যাওয়া হবে টেস্টের জন্য। মায়ের এই আর্তনাদের কারণে ওর প্রচণ্ড মাথা ব্যথা করছে, আর সেটাও সহ্য করতে না পেরেই নিজেকে আঘাত করছে।
পাগলের মতো ব্যবহার করছে। মায়ার রুমে মায়া ওর মাথার দুপাশে চুল খামচে ধরে চিৎকার করছে। মাঝে ছুটে যাচ্ছে দেওয়ালের কাছে মাথা ঠোকার জন্য। সামিরা রুবি ছুটে গিয়ে মায়াকে আটকাচ্ছে। মায়া ওদেরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে। মায়ের গলা থেকে আর্তনাদ। সাবিনা বেগম, সামিরা, রুবি সবাই চেষ্টা করছে মায়াকে শান্ত করার, কিন্তু কিছুতেই শান্ত হচ্ছে না মায়া। আমার নিজের রুমে ব্যালকনিতে বসে শুনতে পাচ্ছে মায়ের এই কষ্টে ভরা আর্তনাদ। মায়ের প্রতিটি চিৎকার যেন আরমানের হৃদয়ে আগুন ধরিয়ে দিচ্ছে। মায়ের চিৎকার থেমে গেল, ধীরে ধীরে শান্ত হয়ে গেল। রুমে ওর রুমে একটা গানের আওয়াজ ভেসে আসছে খোলা ব্যালকনি হয়ে। এক ব্যর্থ প্রেমিকের মনের হাহাকার, যেন গানের মধ্যে নিজের কষ্ট প্রকাশ করতে চাইছে। মায়া হঠাৎ পাগলের মতো পুরো রুম ছুটে বেড়াচ্ছে, যেন খুঁজে বেড়াচ্ছে আওয়াজটা কোথা থেকে আসছে। সামিরা ওর কাঁধে হাত রাখলো। মায়া থেমে গেল। এরপর সামিরা মায়ের হাত ধরে টেনে নিয়ে গেল আরমানের রুমে। তারপর ব্যালকনির কাছে গিয়ে ওর হাতটা ছেড়ে দিল। মায়া এখন স্পষ্ট শুনতে পাচ্ছে সেই গানের আওয়াজ। আরমান খালি গলায় গাইছে সেই গান। ব্যালকনির হালকা ড্রিম লাইটটা জ্বালিয়ে দিল সামিরা, আর সেই আলোতে মায়া দেখতে পাচ্ছে আরমান শুয়ে আতশোয়া হয়ে শুয়ে আছে কাউচে, ভাঙা পাটা মেলে দিয়ে। মায়া ধীর পায়ে এগিয়ে গেল আরমানের দিকে। তারপর একদম আরমানের গা ঘেঁষে বসে পড়লো ফ্লোরে কুকরি হয়ে। কিন্তু আরমান ওর ভালো হাতটা দিয়ে মায়াকে উঠালো গাইতে গাইতে। তারপর নিজের ভালো পায়ের উপর উড়োর উপর বসিয়ে নিল মায়াকে। ওই পাউটাও না ভাঙলেও আঘাত লেগেছে, তাই কিছুটা ব্যথা অনুভব করলো, কিন্তু এই ব্যথার ওর কিচ্ছু যায় আসে না। ও মায়াকে নিজের কোলে বসিয়ে দিয়ে জড়িয়ে ধরে, মায়াকে নিজের বুকে চেপে ধরে হেলিয়ে শুয়ে পড়ল কাউচের উপর। মায়াও আদুরে বিড়াল ছানার মতো আরমানের বুকে লেপ্টে রইল। আরমানের চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। মায়ের মাথায় ঠোঁট ছুঁয়ে স্নেহের পরশ দিল। মায়া ঘুমিয়ে পড়েছে। একটু অবশ শিশুর ন্যায় আরমানের বুকের সাথে লেপ্টে শুয়ে আছে। আরমানের চোখে পানি থাকলেও হৃদয়ে প্রশান্তি। শরীরে পুরো ভর এখন আরমানের উপর। আরমানের আঘাতে ভর্তি শরীরের কষ্ট হলেও আরমানের কাছে এই কষ্টই যেন সুখের। দূর থেকে এই দৃশ্য দেখলেন সাবিনা বেগম ও সামিরা। চোখেও পানি। সামিরা জড়িয়ে ধরল ওর মাকে, সাবিনা বেগম ও মেয়েকে জড়িয়ে ধরলেন। নিজের চোখে পানি মুছে নিলেন। তারপর মেয়ের চোখের পানি মুছিয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেলেন মা মেয়ে। কেটে গেছে বেশ কিছু দিন। মায়ের চিৎকার শুরু হয়েছে পুরোদমে। অন্যদিকে আরমানও চিকিৎসাধীন, তবে ভিন্নতর যন্ত্রণায়। মায়েকে নিয়ে যাওয়া হয়েছিল বিভিন্ন টেস্টের জন্য। আরমানও গিয়েছিল সঙ্গে, চুপচাপ নিঃশব্দে কিছু পা দূরে দাঁড়িয়ে। এখন আরমান মায়াকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করে না, সবসময় নীরব পাহারায় থাকে, কিন্তু দূর থেকে, কারণ মায়া তাকে দেখে মাঝে মধ্যেই অজানা আতঙ্কে কেঁপে ওঠে। এই আবরণ ভয়, এই চোখের ভাষাহীন আতঙ্ক যেন আরমানের সমস্ত হৃদয় ছিঁড়ে ফেলে। নিজেকে ওর কাছে অপরাধীর মতো মনে হয়, একটি পরাজিত সৈনিক যে নিজের ভালোবাসার মানুষটিকে নিরাপদে রাখতে ব্যর্থ হয়েছে। আর সেই হারানোর তালিকে যোগ হয়েছে আরও একটি ক্ষত, নিজের প্রথম সন্তানকে হারানোর মর্মান্তিক যন্ত্রণা, যা একা একাই বহন করে যাচ্ছে সে, নিঃশব্দে নিঃসঙ্গভাবে। মায়া তো জানেই না সে আর মা হতে চলেছিল। মায়া যেন এখন এক অবশ শিশুর রূপ নিয়েছে, কোনো কথা মনে থাকে না তার। পরিচিত মুখগুলো যেন অচেনা ধোঁয়াশায় ঢেকে যায় হঠাৎ করে। আজ যা ঘটেছে কাল সকালে তা মুছে যায় তার স্মৃতি থেকে। আচরণে এসেছে ভয়াবহ পরিবর্তন। হঠাৎ রেগে যাওয়া, আচরণে জেদ করা, নিজেই আবেগ সামলাতে না পারা। ডাক্তার ক্যামেলিয়া ডিসুজা সমস্ত রিপোর্ট দেখে শান্তভাবে জানিয়েছে ভয়ের কিছু নেই, মস্তিষ্কে এক ধরনের চাপ ও ব্যথা থেকে এই অস্বাভাবিক আচরণ হচ্ছে, কিন্তু ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। ধীরে ধীরে মায়া নতুন স্মৃতি রাখতে পারবে। পুরনো কিছুই আর মনে পড়ার কোনো সম্ভাবনা নেই। ওর মধ্যে এখন যে পরিবর্তন দেখা দিচ্ছে তা স্বাভাবিক, সাময়িক। ঠিক মতো মেডিসিন নিলে সময়ের সাথে সাথে মাথার ব্যথাও কমে যাবে। এই সামান্য আশ্বাসে আরমান যেন একটু প্রশান্তি খোঁজে, কিন্তু হৃদয়ের গভীরে জমে থাকা এক বিষাদ মায়া তাকে ভুলে গেছে। তার মায়ামতি, যে একদিন নীরবে নিঃশব্দে গভীর ভালোবেসেছিল আরমানকে, আজ আর কিছুই মনে রাখে না। বিয়ে, স্বামী স্ত্রীর সম্পর্ক সব যেন ভেসে গেছে।
আরমান জানে মায়া কখনই আর সেগুলো মনে করতে পারবে না। ডাক্তার একথা স্পষ্ট করে দিয়েছেন, মায়াকে কোনোভাবেই পুরনো কথা মনে করতে চেষ্টা করা যাবে না। এতে ক্ষতি হবে ওনার মানসিক অবস্থার। এখন মায়ের মতো করে, ওর ইচ্ছের মতো করে চলতে দিতেই হবে। সে এখন যতই রাগ করুক, যতই জেদ করুক, তা মেনে নিতে হবে শান্তভাবে। কোনো ধরনের বিরূপ আচরণ মস্তিষ্কে আরও খারাপ প্রভাব ফেলতে পারে। এখন মায়াকে সত্যি একটা শিশুর মতো করে যত্ন নিতে হবে। আরমান তাই পিছু হাঁটছে, মায়ের সামনে আর যায় না, শুধু দূর থেকে দেখে সন্তুষ্ট থাকে। ছেড়ে দিয়েছে তাকে তার মতো, কিন্তু ভালোবাসাটা ছাড়তে পারেনি। চোখের আড়াল হরেও আরমান নজর রাখে মায়ার উপর। তাকে তো কোথাও ছেড়ে যাওয়া যায় না। মায়া ঘুমিয়ে পড়লে ঘন্টার পর ঘন্টা বসে থাকে ওর মাথার কাছে, পলক্ষীন চোখে চেয়ে থাকে মায়ার সিগ্ধ সরল মুখটার দিকে। মায়া প্রচণ্ড বিরক্ত হয়ে বসে আছে খাটের ওপর। কিছু ভালো লাগছে না। সব সময় কেউ না কেউ ওর সাথে থাকেই, গল্প করে ওরা, গেমও খেলে। কী যেন নাম ওদের, যা আবার ভুলে গেছে। আর ওই জন্যে প্রচণ্ড বিরক্ত লাগছে নিজের উপরে। মায়া বিরক্ত হয়ে বিছানা থেকে উঠে এগিয়ে গেল ব্যালকনির দিকে। নজর পড়ল সুন্দর সুন্দর বিভিন্ন গাছপালা দিয়ে ঘেরা বাগানটার উপর, আর বাগানটা ফুলে ঘেরা দোলনাটার ওপর। ইচ্ছে করে এক ছুটে ওখানে চলে যেতে, কিন্তু ও নিরুপায়। ঘরের দরজা বন্ধ করা, আর ও তো জানেই না ওখানে কোন দিক দিয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, যাওয়া যেত যদি এই ব্যালকনিতে রেলিং দিয়ে ঘেরা না থাকতো। তাহলে এখান থেকে এক লাফ দিয়ে নিচে পৌঁছে যেত ও। কিন্তু বোকা মায়া কি আর বোঝে, যদি ও এখান থেকে লাফ দেয় তাহলে ওর হাত পা আর আস্ত থাকবে না। এখন ও রেলিংগুলোর উপরেই প্রচণ্ড বিরক্ত লাগছে, ইচ্ছে করছে ভেঙে ফেলতে। অবুঝ মায়া হাত দিয়ে রেলিংগুলোকে টানাটানি শুরু করলো, কিন্তু কিছুতেই ছাড়ছে না এগুলো। রাগে দুঃখে হাত মুঠো করে জোরে ঘুষি মারল ওই রেলিংয়ের উপর। আর সাথে সাথে প্রচণ্ড ব্যথা পেল ও। চামড়া ছিলে গিয়ে রক্ত বেরিয়ে গেল। ব্যথায় চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। তখনও শোনা গেল সামিরার বিচলিত গলার আওয়াজ। এ কি ভাবিমণি, নিজেকে ব্যথা দিচ্ছ কেন? দেখি দেখি হাতটা দেখি, বলে সামিরা ছুটে এসে মায়ের হাতটা টেনে নিয়ে দেখতে লাগলো। সামিরা, অনেকটা কেটে গেছে তো, ভাইয়া দেখলে আমাকে আর আস্ত রাখবে না। মায়া কান্না বলে তাকালো সামিরার দিকে, বোকা বোকা গলায় প্রশ্ন করলো, কোন ভাইয়া? আর কিসের ভাবিমণি? তুমি আমাকে ভাবিমণি বলে ডাকো কেন? আর ভাবিমণি কাকে বলে? মায়া এতগুলো প্রশ্নে সামিরাই ভেবাচাকা খেয়ে গেল। কোনটার কি উত্তর দেবে বুঝতে পারলো না। এদিকে ডক্টর মানা করেছে, আগের কোনো কিছু মায়াকে জানানো যাবে না। তাহলে এখন কি উত্তর দেবে ও? সামিরা বোকা বোকা হেসে বলো, কোনো ভাইয়া বলতে আমার আমার কোনো বড় ভাইয়া। আর ভাবিমণি ডাকি কারণ তুমি আমার ভাবিমণি হও। আর ভাবিমণি ভাইয়ার বউকে বলে। মায়া গভীর ভাবনায় ডুবে গেল যেন। ভাইয়ের বউ, বউ কাকে বলে? সামিরা, বিয়ে হলে মেয়েরা বউ হয়ে যায়। মায়া, বিয়ে? কিন্তু সেটা আবার কি? সামিরা, উফ, ভাবিমণি তুমি কত প্রশ্ন করো, তোমার প্রশ্নে শেষই হয় না। অনেক হয়েছে প্রশ্ন, উত্তর এখন চলো, হাতে ওষুধ লাগাতে হবে। আর তোমার খাওয়ার টাইম হয়ে গেছে, খাওয়ার পরে মেডিসিনও খেতে হবে। আবার নিয়ে এসেছি। কথাগুলো বলে সামিরা মায়াকে টানতে টানতে ব্যালকনি থেকে রুমে নিয়ে আসলো। মায়া যেতে যেতে বিরক্ত গলায় বলো, কিন্তু আমি তো তোমার বলা একটা কথাও বুঝতে পারলাম না। সামিরা বলল, ওই কথাগুলো পরে বুঝবে, এখন খাবে চলো। মায়া বিরক্তিমাখা কণ্ঠে বলো, কিন্তু আমার খাবার আর ওই তেতো মেডিসিনগুলো খেতে একদম ভালো লাগে না। সামিরা, ভালো লাগে না বললে হবে না, তোমার শরীর এখন ভীষণ উইক। আর এত পাওয়ারের মেডিসিন খাবার না খেলে সহ্য করবে কিভাবে? মায়া, মেডিসিন খাওয়ার দরকার নেই, তাহলে সহ্য করতেও হবে না। আর আর না তো খাবার খাওয়ার দরকার হবে। এগুলো কোনো কথা হলো আম্মু? তুমি এখন অসুস্থ, খাবার বা মেডিসিন কোনোটাই মিস দেওয়া যাবে না এখন। মিসেস সাবিনা বেগম কথাগুলো বলতে বলতে রুমে প্রবেশ করলেন। মায়া তাকলো ওনার দিকে, এরপর সামিরার কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিস করে জিজ্ঞেস করলো, ওটা আম্মু তাই না? আমি না বারবার সব কিছু ভুলে যাই। সামিরা অসহায় ভঙ্গিতে মাথা নাড়িয়ে বলল। মিসেস সাবিনা বেগম ওদের কাছে এগিয়ে এসে বললেন, সামিরা কই, আমার আম্মুর খাবারটা দাও দেখি, আমি নিজে হাতে আমার আম্মুটাকে খাইয়ে দেব। সামিরা,
ওই তো মম, টেবিলে রাখা আছে খাবারটা, আমি একটু আগে নিয়ে আসলাম। আর দেখো ভাবিমণির হাতটাও কেটে গেছে, তুমি খাইয়ে দাও আর আমি হাতে মেডিসিন লাগিয়ে দেই। মিসেস সামিনা বেগমের আতঙ্কিত গলায় বলেন, সে কি আম্মু, হাত কিভাবে কাটলো? সামিরা অসহায় গলায় বলল, ভাবিমণি আবার নিজেকে আঘাত করেছিল ওই ব্যালকনির রেলিংয়ে। মিসেস সাবিনা বেগমও অসহায় চোখে তাকালো আবার। এখন কেন করেছো আম্মু? মায়া মাথা নিচু করে মিনমিন বোকা বোকা গলায় বলল, আমি ওইখানে যেতে চাই, কিন্তু আমি জানি না তো কোন দিক দিয়ে যাব, তাই ওগুলো খোলার চেষ্টা করছিলাম, কিন্তু পারলামই না। খুলতে পারলে লাফ দিয়ে চলে যেতাম। মায়ের এমন কথায় সামিরা সাবিনা বেগম সহ বাইরের দরজার কাছে পর্দা আড়ালে থাকা আরেক বেটি আঁততে উঠল। এই মেয়ের ধারণা আছে কি বলতে বলছে, দোতলার উপর থেকে লাফ দিয়ে বাগানে যাবে, এটা কোনো কথা? তাহলে এই মেয়েকে কি আর আস্ত জ্যান্ত অবস্থায় ফিরে পাবে? ভাগ্যিস ব্যালকনিতে রেলিং দেওয়া আছে, না হলে নিশ্চিত এই মেয়ে আজ কোনো না কোনো দুর্ঘটনা ঘটিয়ে ছাড়তো। মিসেস সাবিনা বেগম বললেন, তুমি বাগানে যেতে চাও, সেটা বললেই তো নিয়ে যাব আমরা, এই জন্য বারান্দার রেলিং ভেঙে লাফ দিতে হবে না। খবরদার আর কোনো দিন এমন ভাবনা মাথায় এনো না আম্মু। তুমি যদি অত দূর থেকে লাফ দাও তাহলে তো হাতে পায়ে ব্যথা পাবে তো। মায়া কাঁদো কাঁদো গলায় বলো, কিন্তু আমার যে ওখানে যেতে ভীষণ ইচ্ছে করছে। সাবিনা বেগম, আচ্ছা চলো, আগে খেয়ে নাও, তারপর নিয়ে যাব তোমায়। মায়া, খেতেই হবে? মিসেস সাবিনা বেগম, খেতেই হবে, কোনো বাহানা নয়, চলো। বলে সাবিনা বেগম মায়াকে সোফায় নিয়ে গিয়ে বসিয়ে দিল। এরপর খাওয়াতে শুরু করলো, আর এদিকের দিকে সামিরা মায়ের হাতে মেডিসিন লাগিয়ে দিয়ে ব্যান্ডেজ করতে লাগলো। মায়া ধীরে ধীরে অনিশা সত্ত্বেও 2 লোকমা মুখে দিল, এরপর আর খেতে চাইলো না। মিসেস সাবিনা বেগম তাকে জোর করার পরেও খাওয়াতে পারলো না। এদিকে মা এমনিতেই কম খায়, কিন্তু ওর মেডিসিনগুলো অনেক হাই পাওয়ারের, ঠিক মতো না খেলে হবেই না। মিসেস সাবিনা বেগম অসহায় গলায় বললেন, এমন করলে হবে আম্মু? এত এত অল্প খেলে তো তুমি আবার হাই পাওয়ারের মেডিসিনগুলো সহ্য কীভাবে করবে? তখন শরীরটা আরও খারাপ করবে। না, মায়া এখন আর কারো কোনো কথা শুনতে রাজি নয়। ও আর খাবে না মানে খাবে না। এক জেদ ধরে মুখটা 2 হাত দিয়ে ধরে বসে রইল। মিসেস সামিরা বেগম একটা দীর্ঘশ্বাস ছেড়ে অসহায় চোখে তাকালো সামিরার দিকে। সামিরা ওর মমের দিকে একটু ভাবে তাকিয়ে আছে। ঠিক তখনই শোনা গেল এক গম্ভীর গলার আওয়াজ, আর সেই আওয়াজে কেঁপে উঠল মায়া। কি হয়েছে মম? আরমান এতক্ষণ দরজার কাছে পর্দার আড়াল থেকে ভেতরের পুরো দৃশ্যটাই দেখছিল। মাইকে খেতে না দেখে নিজের হুইল চেয়ারে ঢাকা এক হাত দিয়ে ঘুরিয়ে ভিতরে প্রবেশ করলো। স্বামীরা অসহায় গলায় বলল, ভাইয়া দেখো না, ভাবিমণি কিছুতেই খেতে চাইছে না। স্বামীরা কথাগুলো মায়ের মাথার প্রথমে যেটা হইল, ভাইয়ার বউকে ভাবিমণি বলে, আর স্বামীর এই গম্ভীর ভয়ঙ্কর মানুষটাকে ভাইয়া বলে ডাকলো। তার মানে এটাই সেই ভাইয়া, ও এই লোকটার বউ। মায়ের ভীষণভাবে ইচ্ছে করলো মনে থাকা প্রশ্নগুলো জিজ্ঞাসা করতে, কিন্তু এই ভয়ঙ্কর লোকটার সামনে ওর গলার আওয়াজই বের হয় না। মায়া ইতিমধ্যে নিজেকে সোফার এক কোণে গুটিয়ে নিয়েছে, যা আরমানের দৃষ্টি এড়ায়নি। শোনা গেল আরমানের গম্ভীর গলার আওয়াজ, তোমার খাবারটা এখানে রেখে দিয়ে চলে যাও, আমি দেখছি। মায়া যেন এবার আটকে উঠল আরমানের কথাটা শুনে। ও ভাবলো আম্মুর হাতে খেয়ে নিলেই পুরো খাবারটা, কিন্তু ও মুখ দিয়ে আর একটা আওয়াজও বের করতে পারল না। মায়া যেন এবার আটকে উঠল আরমানের কথাটা শুনে। ও ভাবলো আম্মুর হাতে খেয়ে নেবে পুরো খাবারটা, কিন্তু ও মুখ দিয়ে আর একটা আওয়াজও বের করতে পারল না। মিসেস সাবিনা বেগম, কিন্তু আব্বু। আরমান, কোনো কিন্তু নয় মম, বললাম তো তোমরা যাও, আমি দেখছি। মিসেস সাবিনা বেগম একটা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালেন। আব্বু, তুই তো জানিস ডক্টর কি বলেছে, মায়ের উপর বেশি প্রেশার দিস না, এমনিতেই মেয়েটা তোকে দেখলে ভয় পায়। আরমান ছোট করে উত্তর দিল, মিসেস সাবিনা বেগম চলে যেতে নিলেই নিজের শাড়ির আঁচলের টান অনুভব করলো। পিছনে ফিরে দেখলো মায়া তার শাড়ির আঁচলের এক অংশ 2 হাতে মুঠো করে ধরে আছে। সাবিনা বেগম মায়াকে উদ্দেশ্য করে বললেন, আগে আমি খেয়ে নিতে বলতাম, শুনলেন না আমার কথা, এখন আটকাচ্ছ কেন আমায়? আঁচল ছাড়ো, যেতে দাও। কেন জানি মায়ের প্রচণ্ড অভিমান হলো মিসেস সাবিনা বেগমের উপর। চোখ ছলছল করে উঠল ওর। অভিমান আঁচল ছেড়ে দিল। সবার দৃষ্টি এড়ালো না মায়ের চোখ থেকে
টপ টপ করে পানি পড়া দৃশ্যটা। সাবিনা বেগম একটা দীর্ঘশ্বাস ছেড়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, কাঁদছো কেন আম্মু? আমাকে ভয় পাচ্ছ? ওকে আমি বলে দিয়েছি তোমায় একটুও বকবে না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। মায়া একটুও কথা বলল না, শুধু চুপচাপ চোখের পানি ফেলতে লাগলো। উনি একটা দীর্ঘশ্বাস ছেড়ে মায়ার চোখের পানি মুছে দিয়ে রুম দিয়ে বেরিয়ে গেলেন। পিছু স্বামীরাও গেল। ওনারও যে কিছু করার নেই। এইভাবে আর কতদিন চলবে? ওনার ছেলেটাও যে কষ্ট পাচ্ছে মায়ের এমন অবহেলায়। মায়াকেও তো এবার ধীরে ধীরে আরমানের সাথে সহজ হয়ে উঠতে হবে। নতুন স্মৃতি তৈরি করতে হবে আরমানের সাথে। তবে এই স্মৃতিগুলো হবে মিষ্টি মধুর। এগুলো ভেবে উনি মায়ের এমন করুণভাবে তাকানোকে ইগনোর করে বেরিয়ে গেলেন রুম থেকে। উনি খুব ভালোভাবে বুঝে গেছেন এই মায়াই হচ্ছে ওনার ছেলের ভালো থাকার কারণ। তাই আস্তে আস্তে যেভাবেই হোক ওদের দুজনকে এক করতেই হবে। আয়ানের রুম। আয়ানও রুমের ব্যালকনিতে বসে আছে। সামনে ল্যাপটপে চালু রাখা হয়তো কোনো কাজ করছিল। হাতে ধরা সিগারেটটা একটু একটু করে পুড়ে শেষ হচ্ছে, কিন্তু সেদিকে কোনো খেয়ালই নেই ওর। শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে দূর কোথাও। হঠাৎ একটা মেয়েলি আওয়াজে ধ্যান ভাঙল আরমানের। সিগারেটের নেশা কবে থেকে ধরলে আয়ান? আয়ান তাকালো সেই আওয়াজ অনুসরণ করে। দেখলো মায়েশা দাঁড়িয়ে আছে ঠিক ওর পাশেই। আয়ান তাকালো একবার সিগারেটের দিকে। পুড়ে যাওয়া অংশের ছাইটুকু অ্যাশট্রেতে ফেলে দিল। তারপর চেয়ারে শরীরটা এলিয়ে দিয়ে সিগারেটটা মুখে নিয়ে একটা লম্বা টান দিল। ধোঁয়াগুলো ছেড়ে দিল ঠিক মায়েশার মুখ বরাবর। সেই ধোঁয়া উড়িয়ে গিয়ে মায়েশার মুখে লাগতেই কেসে উঠল। আয়ান গম্ভীর গলায় বলল, সেটা তোমার না জানলেও চলবে, কিন্তু কারো রুমে প্রবেশ করার আগে নক করতে হয়, জানো না বুঝি? মায়েশা, জানি। তবে এই নিয়মটা অন্য কারো রুমে প্রবেশ করতে প্রযোজ্য। আমার জানা মতে একজন ওয়াইফকে তার হাজবেন্ডের রুমে প্রবেশ করতে কোনো অনুমতির দরকার পড়ে না। আয়ান হাসল, তাচ্ছিল্যের হাসি। বাহ, হাজবেন্ড ওয়াইফ, ইমপ্রেসিভ। জানতাম খুব তাড়াতাড়ি তোমার খেলা ঘুরে যাবে। তবে এত তাড়াতাড়ি সেটা বুঝতে পারিনি। যখন দেখলে আরমানকে আর কোনোভাবে পাওয়া হলো না, তখন ঠিক নিজেই খেলা ঘুরিয়ে নিলে, তাই না? মাসা অসহায় গলায় বলল, জানি আমি ভুল করেছি। এই কথাগুলো আমাকে শুনতেই হবে। আমি আমার ভুল বুঝতে পেরেছি। এখনও তোমাকেই ভালোবাসি আমি। আল্লাহর কাছে এখন আমি শুকরিয়া জানাই যে সেদিন তোমার সাথে আমার বিয়েটা হয়েছিল। আয়ান, এখনও ভালোবাসো আমাকে? তুমি বলবে আর আমি বিশ্বাস করে নেব? তুমি তোমার ভুল ভাবনাগুলো বুঝতে পেরেছো। বাহ, খুব সুন্দর। এই নাটক আবার কবে থেকে শুরু করেছো? তুমি এই নাটকে 100-র মধ্যে 100 দেওয়াই যায়। তবে তোমার এই নাটকের এই আয়ান শাওরিয়ার আর গলবে না। খুব তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে দেব আমি তোমায়। সেই দিনের সেই রেজিস্ট্রারি ম্যারেজটা ছিল তোমাকে ছোট্ট করে একটা শাস্তি দেওয়ার জন্য। ভেবেছিলাম তোমাকে নিজের কাছে রেখে আরও কঠিন কঠিন শাস্তি দেব, বোঝাবো একজন মানুষের হৃদয়ে আঘাত দেওয়ার মূল্য। কিন্তু এখন আর এসবের কোনো মূল্য নেই। খুব তাড়াতাড়ি মুক্তি দিয়ে দেব তোমায়, খুব তাড়াতাড়ি। মাসার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল টপ টপ করে। সোজা গিয়ে আয়নের পায়ের কাছে বসে পড়ল। প্লিজ আয়ান, প্লিজ এমনটা করো না, তাহলে যে আমি শেষ হয়ে যাব। বিশ্বাস করো, আমি এখনও তোমাকেই ভালোবাসি। হ্যাঁ, আমি জানি আমি ভুল করেছিলাম। আমি আমার ভুলগুলো বুঝতে পেরেছি। সব কিছু আমি আমার আম্মুর কথাই করেছিলাম। আম্মু আমার অতিরিক্ত লোভ দেখিয়েছিল। আমার ভুল, আমি তাতেও সাই জানিয়েছিলাম। কিন্তু বিশ্বাস করো, আমাকে আমি পেতে চেয়েছি লোভে পড়েই, কিন্তু মন থেকে ভালো তোমাকেই বেসেছিলাম আমি। আমি আমার ভুলগুলো বুঝতে পেরেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কথাগুলো বলতে বলতে মাসা কান্নায় ভেঙে পড়ল। আয়ান প্রচণ্ড বিরক্ত হলো। মায়েশা আয়ানের 2 পা ধরে আয়ান উঠে দাঁড়িয়েছে। বিশ্বাস করো মায়েশা, তোমার এই কুমিরে কান্না একদম নাটক, আমার সহ্য হচ্ছে না, বিরক্ত লাগছে। কথাগুলো বলেই আয়ান ওর পা ঝাঁটা দিয়ে মায়েশাকে ফেলে দিল। মায়েশার মাথা গিয়ে পড়ল পাশে থাকা ছোট্ট টেবিলটার উপর। কপালটা কিছুটা ফুলে গিয়ে কেটে গেছে, কিন্তু আয়ান আর একবারও ফিরে তাকালো না মায়েশা দেখে। সোজা বেরিয়ে গেল রুম থেকে। আর মায়েশা অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল সেই দিকে, চোখে অপরাধবোধের অশ্রু। অন্যদিকে অজানা কেউ। পুরো রুমে এলোমেলো, চারদিকে কাঁচের টুকরো পড়ে। পুরো রুমের সমস্ত জিনিস একের পর এক ভেঙে চলছে, চিৎকার করছে রাগে।
না, 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 এটা কিছুতেই হতে পারে না। হেরে যাচ্ছি আমি। এত কিছুর পরও আরমান আর মায়া ধীরে ধীরে এক হয়ে যাচ্ছে। এটা কিছুতেই হতে পারে না। কিছুতেই আরমান সুখী থাকতে পারে না। কিছুতেই না। আমি থাকতে দেব না। ওদেরকে যেভাবেই হোক আলাদা করতেই হবে, করতেই হবে। ওই মায়াকে, আরমানের মায়াবতীকে কেড়ে নেব আমি। হ্যাঁ, ওই মায়াবতীকে কেড়ে নেব আমি। ওই মায়াবতী শুধু আমার হবে, শুধুই আমার হবে।